কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নতুন বছর শুরুটা নিশ্চয়ই খুব দমদার হয়েছে, জোরদার হয়েছে। আগামী দিনে আমাদের ভীষণ সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে, ভীষণভাবে এগিয়ে যেতে হবে। মাথা একদম ঠান্ডা রাখবে, কখনো যেন লক্ষ্য বিচ্যুত না হয়। তাই আমি সুমন মুখার্জি আবার তোমাদের জন্য এসে গেছি আর একটা নতুন টপিক নিয়ে, বাংলার একদম কোর বিষয় নিয়ে, ব্যাকরণের একটা অংশ নিয়ে, যেটা একদম বেসিক জায়গা, যেটা না জানলে আমাদের ব্যাকরণের মূল ভিত্তিটা একেবারেই তৈরি হবে না। আমি আশাবাদী তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করছো এবং আগামী দিনে সাফল্যের দিকে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। সরাসরি চলে যাব ক্লাসে। আজকে আমরা কি পড়ব? ব্যাকরণের একদম নমিনাল যেগুলো রয়েছে, একদম প্রথম দিকের অংশ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, পদান্তরের নিয়মাবলী। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, স্যার এগুলো সব জানি, তোমরা জানো, কিন্তু জানাটা সঠিক আছে কিনা, অনেক দিন সোনার জিনিস রেখে দিলেও তার উপর না একটা আস্তরণ পড়ে যায় ধুলোর। আমাদের কি করতে হবে? ওই আস্তরণটাকে না একদম তুলে দিয়ে সোনাটাকে সব সময়ের জন্য ঝকঝকে করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো আর্মি অফিসারদের কথা, আর্মি জওয়ানদের কথা। তারা কিন্তু কোনো দিন এরকম হয় না যে যুদ্ধ তো এখন হবে না বলে বন্দুকটা আলাদা করে রেখে দিই, ওটা পরিষ্কার করব তখন যখন যুদ্ধ আসবে। তা নয়, যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে। তাই সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রতি মুহূর্তে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে এখনই বললে এখনই পরীক্ষা দেব এবং চাকরি আমার হাতের মুঠোয় চলে আসবে। যবে ফর্ম বেরোবে তবে পড়াশুনো শুরু করব, যবে ক্লাস হবে তবে আমি মুখস্থ করা শুরু করব, পড়তে শুরু করব, বুঝতে শুরু করব না। প্রস্তুতি যেন থাকে সবার তুঙ্গে। সেজন্য আবার পুরনো বিষয়কে নতুন করে শিখতে আমরা সবাই একত্রিত হয়েছি। ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, পদান্তরের নিয়মাবলী কাকে বলে একটা একটা করে যাব। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শ্রুতিযোগ্য যা কিছু তাই হলো ধ্বনি। অল্প কথায় বলা হচ্ছে, শুধু শোনা যাচ্ছে, অডিবল কিছু, অডিবল হলেই কিন্তু সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ধ্বনি। যা কিছু অডিবল সেটা শ্রুতিযোগ্য হতে হবে এবং তার অর্থ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলি? আমরা বলি বর্ণ। শব্দ, একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থবোধক কোনো কিছু গঠন করে তখন তাকে শব্দ বলে। বর্ণ আমরা জানি, সবাই জানি, আগেও পড়েছিলাম, টেটের ক্লাসে আমি বলেছিলাম বর্ণ কত রকমের হয়? দু রকমের হয়, বাংলা ব্যঞ্জন বর্ণমালা, বাংলা স্বরবর্ণমালা। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তার প্রচুর ডিভিশন রয়েছে, সেই ভাগে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি না। আমরা শুধু ওভারঅল জেনে রাখছি বর্ণ আমরা জানি দু রকমের হয়, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। সেই বর্ণগুলিকে প্রয়োজন অনুসারে পাশাপাশি সাজিয়ে যখন একটা পূর্ণাবয়ব শব্দ বা অর্থযোগ্য কোনো কিছু প্রকাশ করা যায় তখন তাকে আমরা বলি শব্দ। শব্দ থেকে আসছে পদ, শব্দ থেকে আসছে পদ। পদ কিভাবে আসছে? শব্দের সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি পদ। বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে ওই শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি সংযুক্ত হচ্ছে এবং তাকে পদে রূপান্তরিত করছে। শব্দ বা ক্রিয়া, ধাতু বিভক্তি বা শব্দ বিভক্তি বলা হয় টেকনিক্যালি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি সংযুক্ত হচ্ছে, অনেকটা কিরম বলতো, আমাদের ওই পোশাকের মতো। আমরা যখন বিয়েবাড়ি যাই একটা পোশাক পরি, আমরা যখন বাড়িতে থাকি একটা পোশাক পরি, আমরা যখন কাজে কর্মে যাই একটা পোশাক পরি, ইভেন আমি যখন স্টেজে উঠব প্রাইজ নিতে, আমি যখন সকলের সামনে নিজেকে উপস্থাপন করব যে আমি সাফল্য লাভ করেছি, তখন কি যে পোশাকটা পরবো, নিশ্চয়ই সেটা আমি বাড়িতে সবসময় পরি না। বিভক্তি হচ্ছে তাই, অর্থাৎ শব্দকে বা ক্রিয়াকে বাক্যে, বিভিন্ন ধরনের বাক্যে ব্যবহারের জন্য, তার যে রূপগত আকৃতিগত পরিবর্তন করার জন্য যে বর্ণ সমষ্টি সংযুক্ত হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বিভক্তি। বিভক্তির পরে আমরা পাচ্ছি পদ। শব্দ বা ক্রিয়ার সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বিভক্তি সংযুক্ত হয়ে তাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে বা পদে রূপান্তরিত করে তাকেই আমরা বলছি বিভক্তি বা পদ। যাব পরেরটাতে। এবারে আমরা পদান্তরে চলে যাই। পদান্তর খুব বেসিক্যালি যদি ভাবি, পদান্তরটা কি এক্স্যাক্টলি? পদান্তর হচ্ছে পদের রূপগত পরিবর্তন। আমরা ছোট্ট করে একটুখানি দেখে নিই কি কি রয়েছে। যদি আমরা বলি পদের বিভাজন, তাহলে আমরা দুটো ভাগে ভাগ পাই। কি কি পাচ্ছি? একটা হচ্ছে নামপদ
আর একটা হলো ক্রিয়াপদ। নামপদের আমরা জানি চারটে ভাগ হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আমি অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখলাম, অ্যাব্রিভিয়েটেড ওয়েতে লিখলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনগুলো মিন করছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। ক্রিয়াপদের যদি ভাগ বলি আমরা দুটো ভাগ পাই, একটা হচ্ছে অর্থগত আর একটা হলো কর্মগত। অর্থগততে আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা সমাপিকা, একটা হচ্ছে অসমাপিকা। আর কর্মগত, এখানে আমি উপরে লিখি, কর্মগত দুটো ভাগ আমরা পাচ্ছি, একটা পাচ্ছি সকর্মক আর একটা হচ্ছে অকর্মক। একটু ছোট করে বলে দিই, ক্রিয়াপদের ক্ষেত্রে সমাপিকা আমরা সবাই জানি, আমরা যেখানে যে বাক্যে যে ক্রিয়ার দ্বারা, কোনো বাক্যে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণতা পায়। আমি ভাত খাই, খাইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? ঠিক উল্টোটা, অর্থাৎ যেখানে বাক্যের অর্থ সম্পূর্ণতা পায় না। আমি ভাত খেতে, আমি ভাত খেতে ডট ডট দেওয়া রয়েছে, মানে কি খেতে পারি, পারি না, পারবো, পারবো না, পারছি, পারছি না, পেরেছিলাম, পারিনি ইত্যাদি। অর্থাৎ যেখানে মনের ভাব স্পষ্ট হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেখানে মনের ভাব স্পষ্ট হয় না সেখানে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। আর যখনই আমরা চলে যাচ্ছি সকর্মক অকর্মক, কর্ম কাকে বলে? খুব সোজা করে বলতে গেলে কর্ম হচ্ছে ক্রিয়ার স্পেসিফিকেশন। কি কি করছি? আমি ভাত খাই, কি খাচ্ছি? ভাত। অর্থাৎ যেখানে এই কি এর উল্লেখ রয়েছে, এই স্পেসিফিকেশনের উল্লেখ রয়েছে, তাকে আমরা বলছি সকর্মক। আমি খাই, আমি ভাত খাই, ডিফারেন্স কোথায়? আমি খাই যেখানে আমি বলছি, সেখানে কি খাই তার উল্লেখ নেই, তাহলে এটা অকর্মক হবে। আর যদি বলি আমি ভাত খাই, কি খাই তার উল্লেখ রয়েছে, তাহলে অবশ্যই সেটা সকর্মক হবে। এবার এদিকে আসি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। অব্যয় মানে যে পদের কোনো ব্যয় নেই, যাকে চেঞ্জ হয় না, তাহলে সেটা প্রথমেই বাদ, সেটা তাহলে পদান্তর সম্ভব নয়। সেকেন্ডলি আসি কি? সর্বনাম পদ, এটাও চেঞ্জেবল নয়। তাহলে আমাদের দেখতে হবে এই দুটো আমাদের দেখতে হবে। এই দুটো আমরা কিভাবে দেখব? এই দুটো আমরা এভাবে দেখব যে বিশেষ্য এবং বিশেষণ পরীক্ষায় কিভাবে আসতে পারে। তোমাকে এরকম প্রশ্ন করবে, নিম্নলিখিত শব্দগুলি পদান্তর করুন। আমরা জানি পিএসসির বেশ কিছু পরীক্ষাতে ব্যাকরণ আসে এবং এইগুলো হচ্ছে পিএসসির ভীষণ পছন্দের বিষয়, যেখানে ছেলে মেয়েদেরকে জাজ করা যে একদম নমিনাল পার্টটা তারা পড়ে এসছে, তো যদি পড়ে না আসে তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেই জায়গাটা যাতে ক্লিয়ার হয় সেইটাকেই আমরা আসছি। বিশেষ্য থেকে বিশেষণ করতে দিতে পারে বা বিশেষণ থেকে বিশেষ্য করতে দিতে পারে। এবারে কি করতে দেবে বা কিভাবে আসবে? পদান্তর করার পর প্রশ্নানুযায়ী বিশেষ্য বিশেষণ উল্লেখ করতে হবে, প্রশ্নে বলা না থাকলে লেখার প্রয়োজন নেই। খুব জরুরি একটা পয়েন্টে আমরা গেলাম, পদান্তর করার পর প্রশ্নানুযায়ী বিশেষ্য বিশেষণ উল্লেখ করতে হবে। যদি প্রশ্নে বলা থাকে বিশেষ্য বিশেষণ উল্লেখ করে পদান্তর করুন, তাহলেই কিন্তু আমরা তা করব। অর্থাৎ একদিকে লিখব বিশেষ্য, একদিকে লিখব বিশেষণ। এক্ষেত্রে ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি দেব। ইনফরমেশনটা এরকম যে আমাদের একটা জেনারেল প্রবণতা হচ্ছে, একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে আমরা প্রশ্নটা বাঁ দিকে লিখি আর উত্তরটা লিখি ডান দিকে। কিন্তু যদি বলে যে বাবা তুমি বিশেষ্য বিশেষণ উল্লেখ করে লেখো, তাহলে তুমি সমস্যায় পড়ে যাবে। কারণ ওই প্রবণতা যদি আমরা বজায় রাখি তাহলে সবগুলোই বাঁ দিকে চলে আসবে, তা কিন্তু করা যাবে না। আমাকে আগে প্রশ্নটা লিখে নিতে হবে যেটা যেদিকে যায়। বুঝতেই পারছো, পাঁচটা যদি আসে পাঁচটাই একরকম বিশেষ্য বা বিশেষণ, তা তো হবে না, মিলিয়ে মিশিয়ে আসবে। তাহলে মিলিয়ে মিশিয়ে যদি আসে, ডেফিনেটলি আমাদের কিন্তু আগে প্রশ্নগুলোকে বসিয়ে নিতে হবে। প্রশ্নগুলোকে কিন্তু আমাদের আগে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে আমরা তার ধীরে ধীরে উত্তরে যাব। ঠিক আছে, আগে প্রশ্নগুলো যেটা যার আন্ডারে যাবে, কোনটা বিশেষ্যর আন্ডারে যাবে, কোনটা বিশেষণের আন্ডারে যাবে, সেটা করে নেব। করে নিয়ে তারপরে ডিটেলিংয়ে যাব। তো এখানে যেটা আসছে, পদান্তর করার পর বিশেষ্য বিশেষণ উল্লেখ করতে হবে, প্রশ্নে বলা না থাকলে লেখার প্রয়োজন নেই। যদি বলা না থাকে একদম বলবে না।
তৎসম শব্দের পদান্তর করতে হবে তৎসম প্রত্যয় দিয়ে। তৎসম শব্দ কাকে বলে? তৎ মানে সংস্কৃত, সম মানে সমান, সংস্কৃতের সাথে সমান, সংস্কৃতের সাথে সমান। অর্থাৎ বলছে যে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে সরাসরি অবিকৃতভাবে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি তৎসম শব্দ। শব্দভাণ্ডারের 25%, এই তৎসম শব্দ হচ্ছে শব্দভাণ্ডারের 25% শব্দ নিয়ে তৎসম আর অর্ধ তৎসম। তৎসম এবং অর্ধ তৎসম শব্দ, এই দুটো মিলিয়ে হচ্ছে যত শব্দভাণ্ডার, বাংলা শব্দভাণ্ডার যত শব্দ আছে আমাদের 25% মোটামুটি ধরা হয় যে তৎসম বা অর্ধ তৎসম। তো যাই হোক, সেই তৎসম শব্দের পদান্তর করতে হবে তৎসম প্রত্যয় দিয়ে। ব্যাঘ্র থেকে ব্যাঘ্রত্ব, চন্দ্র থেকে চান্দ্র। স্যার বুঝবো কি করে? খুব সোজা একটা ভাবনা মাথায় বসিয়ে নাও। যেমন শব্দ তার তেমন পরিবর্তন হবে, যেমন শব্দ তার পরিবর্তন হবে তেমন। আমি যদি বলি অগ্নি, অগ্নি শব্দের পদান্তর কি হবে? অগ্নি শব্দের পদান্তর হবে আগ্নেয়। পদান্তর কি করে হয়? পদান্তর হয় শব্দের সাথে প্রত্যয় সংযোগ হওয়ার ফলে। তোমরা যখন ব্যাকরণ বইয়ে পদান্তর খুঁজবে, কোন চ্যাপ্টারে খুঁজবে বলো তো? প্রত্যয়ের শেষের দিকে খুঁজবে। পদের শেষের দিকে থাকতে পারে, কিন্তু প্রত্যয় শেষের দিকে অবশ্যই থাকবে, কারণ প্রত্যয় জুড়ে জুড়েই পদান্তর হয়। তাহলে অগ্নি থেকে আগ্নেয়, অগ্নিযুক্ত স্নেহ প্রত্যয়যুক্ত, অগ্নিযুক্ত স্নেহ আগ্নেয়। তাহলে এটা দুটোই হচ্ছে তৎসম শব্দ, দুটোই সংস্কৃত থেকে এসছে। অর্থাৎ যেমন শব্দ তেমন চেঞ্জ করা হবে। যদি তা না করি, যদি তা আমরা না করি, তাহলে বাংলাতে একটা সমস্যা দেখা দেয়, যেটাকে আমরা বলি গুরুচণ্ডাল দোষ, সাধুচলিত গুলিয়ে ফেলা। সেটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল নয়, পুরো নম্বর কাটা যাবে। তদ্ভব শব্দ, তৎ মানে সংস্কৃত, এইমাত্র আমরা পেয়েছি। ভব মানে কি? ভব মানে হচ্ছে উদ্ভূত। তৎ মানে সংস্কৃত আর ভব মানে হচ্ছে উদ্ভূত। ঠিক আছে? তার মানে সংস্কৃত থেকে উদ্ভূত যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে প্রাকৃত স্তরের মধ্য দিয়ে অপভ্রংশিত হয়ে সম্পূর্ণ নতুন রূপ ধারণ করে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করে, দ্যাট ইজ তদ্ভব শব্দ। তার চেঞ্জ হবে তদ্ভব প্রত্যয় দিয়ে। এইমাত্র আমরা পেলাম তৎসম প্রত্যয় বা তদ্ভব প্রত্যয়। বাঘ থেকে বেঘ, অগ্নি থেকে আগুনে, চাঁদ থেকে চাঁদ পানা। একই রকমভাবে বিদেশি শব্দের পদান্তর করতে হবে বাংলা প্রত্যয় দিয়ে। বিদেশি শব্দ আমরা জানি 8% শব্দ রয়েছে বাংলা শব্দভাণ্ডারে, যেখানে দেশি এবং বিদেশি শব্দ রয়েছে। তো বিদেশি শব্দ যেগুলো বাইরে থেকে এসছে সেগুলোকে যখন সাফ, এটা বিদেশি শব্দ, আগন্তুক শব্দ। আই, আই প্রত্যয় যুক্ত হয়েছে, এটা বাংলা প্রত্যয়। ঠিক আছে, বাংলা প্রত্যয়। আমি নিশ্চয়ই তোমাদের এইটুকু আশা কথা বলতে পারি যে আমরা প্রত্যয় নিয়েও একটা ক্লাস করব। অনেকের অনেক কনফিউশন রয়েছে প্রত্যয় নিয়ে, অনেক জায়গাতে এটা কাজে লাগে, কিন্তু এক্স্যাক্টলি হয়তো আমরা ঠিক মতন ব্যাপারটাকে তৈরি করতে পারছি না, ঠিক মতো বুঝে উঠতে পারিনি। সেই জায়গাটা আমরা ঠিক করে নেব নিশ্চয়ই। এ নিয়ে একদম বিন্দুমাত্র কোনো চিন্তাভাবনার প্রয়োজন নেই, একদম দুশ্চিন্তাগ্রস্ত হবে না। নেক্সট পয়েন্ট যেটাতে আমরা আসব, পদান্তরিত শব্দটির বানান ভুল হলে না নম্বর কাটা যাবে। 3:1, 3-এর মাল্টিপেলে। আমি বলবো, সেই ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, স্যার বানান ভুল হলে কি নম্বর কাটে? আমি তাদের সাথে মজা করে বলি যে হ্যাঁ, নম্বর তো কাটেই, শুধু কাটে না, তোমার যদি মনে হয় তুমি বানান ভুল করতেই করবেই, নিজেকে ধরে রাখতে পারছো না, তাহলে বাবা দয়া করে 3-এর মাল্টিপেলে করো। তো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, স্যার 3-এর মাল্টিপেলে কেন? 3:1 নম্বর কাটে যে, 3টে বানান ভুল হলে 1 নম্বর করে কাটা যাবে। তোমার 17টা বানান ভুল হয়েছে, আমি বলবো ভাবে একটা করে দাও, তাহলে যিনি পরীক্ষক 3 নম্বর কাটতে সুবিধা হবে। ভাই 18 আছে, 6টা বানান ভুল, 6টা নম্বর কাটা যাবে। আরেকটা প্রসিডিওর রয়েছে, দ্যাট ইজ বানান ভুল না করা। মনে রেখো, পদান্তরিত শব্দটি যদি একটারও বানান ভুল হয়, তুমি কিন্তু কোনো নম্বর পাবে না। এরকম হতেই পারে তুমি প্রশ্নটা হয়তো ভুল টুকেছ, উত্তরটা ঠিক করলে, কিন্তু তা সত্ত্বেও তোমার নম্বর কিন্তু কাটা যাবে। পদান্তরিত শব্দটি একক প্রত্যয় যোগে হওয়া বাঞ্ছনীয়। একক প্রত্যয়টা আবার কি? একটা শব্দ হলে তার চেঞ্জটা একটা শব্দ দিয়েই হবে। তুমি একটা লেখা নিয়ে এসছো আমার কাছে, দেখে বলছো স্যার এটা কেমন হয়েছে, আমি তোমাকে দুটো উত্তর দিতে পারি, 1 খারাপ নয়, 2 ভালো। কিন্তু ভেবে দেখো, খারাপ নয় ইজ নট ইকুয়াল টু ভালো। ভালো বললে মানুষ যতটা প্লিজড হয়, খারাপ নয় বলে ততটা প্লিজ হয় কি? উত্তর হচ্ছে না, হয় না ততটা প্লিজড। দ্যাটস ওয়াই, সেই কারণের জন্য আমরা কিন্তু কোনো শব্দের যখন পদান্তর করব, সেটা একটা শব্দ দিয়েই হবে। যেমন সিংহ থেকে সিংহত্ব, এটা ওকে, কিন্তু সিংহ সুলভ হবে না।
সমাসবদ্ধ পদান্তরিত শব্দ গ্রাহ্য নয়। সিংহ সুলভ আচরণ যার, এরকম হয়ে যাবে সমাসবদ্ধ পদ। এটা সমাসবদ্ধ পদ, সিংহ সুলভ, সিংহের সুলভ, ঠিক আছে, নানা রকম ব্যাখ্যা হতে পারে। যাই হোক, সেই পরে আমরা সমাসের ক্লাসে করব, ছেড়ে দাও। আমাদের যেটা বুঝতে, আমাদের যেটা ভাবতে হবে, খুব খুব জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা শব্দ হলে তার চেঞ্জটা একটা শব্দ দিয়েই করব। বেশি কঠিন বিষয় মাথাতে বসাবে না, তাহলে সমস্যা তৈরি হয়। বক্তব্যগুলোকে, ভাবনাগুলোকে, নিয়মকানুনগুলোকে একদম টু দি পয়েন্ট মাথায় বসিয়ে নাও, তাহলে দেখবে অনেক বেটার আনসার করতে পারবে, অনেক সহজে সহজলভ্য হয়ে যাবে তোমাদের কাছে সব কিছু। সিংহ থেকে সিংহ সুলভ না হয় ভালো, সিংহোত্তরই বেটার অপশন। উপসর্গযুক্ত পদে পদান্তর মূল উপসর্গহীন পদটির অনুরূপ হবে। উপসর্গ কাকে বলে? ইংলিশে আমরা বলি প্রিফিক্স। শব্দের আদিতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি সংযুক্ত হয়ে শব্দের অর্থ কিছুটা বা সম্পূর্ণরূপে পরিবর্তন করে তাকে আমরা উপসর্গ বলি। অর্থাৎ মূল শব্দটার শুরুতে যদি একটা পার্ট আমরা জুড়ে দিই, জুড়ে শব্দটার হয়তো কিছুটা রূপ অর্থগত পরিবর্তন হলো বা সম্পূর্ণ হলো বা যাই হোক, যা হলো, সেই শব্দের যদি আমাদের পদান্তর করতে দেয়, তাহলে প্রশ্নে যে উপসর্গটা রয়েছে উত্তরেও সম উপসর্গ থাকতে হবে। যেমন এখানে রয়েছে লয় লিন, আমি একটু লিখি বড় করে, তাহলে বুঝতে সুবিধে হবে। লয় থেকে আমরা জানি পদান্তর হবে লিন। এবারে যখন আমরা এটাকে প্রলয় করছি, প্রলয়, প্রলয় থেকে আমরা কি পাবো? এখানে তো প্র উপসর্গটা এসছে, তাহলে অবশ্যই এদিকে যে উত্তরটা আমরা পদান্তরটা পেয়েছি তার আগে একটা প্র জুড়বে। দেখো, এই শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত হয়তো নই, প্রলীন। আবার আমরা এই শব্দটা জানি, কিন্তু আমরা এই শব্দটা জানি বিলীন, কিন্তু এই শব্দের সাথে এই যে শব্দটা বিলয়, এটার সাথে আবার আমরা তেমন পরিচিত নই। তাহলে এখানেও যে উপসর্গ রয়েছে, এখানেও সে সেম উপসর্গ রাখবো। মনে রেখো, দুদিকে উপসর্গ, দুদিকে যা কিছু, সেই অঙ্কেতে আমরা করি না, এদিকে কমন নেওয়া ওদিকে কমন নেওয়া, ধরে নেওয়া যায় উপসর্গটা কমন, সেটা দুদিকে সমান আছে তো তবেই কিন্তু গ্রাহ্য হবে, নইলে কিন্তু গ্রাহ্য হবে না। অর্থাৎ যখন তোমরা উত্তরটা করবে তখন এদিকের উপসর্গ ওদিকের উপসর্গ অবশ্যই কিন্তু সম রাখতে হবে। তো এখানে যেটা রয়েছে লয় লিন, প্রলয় প্রলীন ইত্যাদি। পদান্তর কিন্তু নিয়ম কানুন তো আমরা অবশ্যই জানবো, খুব ভালো করে নিয়ম কানুন মুখস্থ করব, যেগুলো আমি বললাম। আমি জানি তোমরা খুব মন দিয়ে শুনেছো, কিন্তু তার সাথে সাথে ভীষণ রকম অভ্যেস করা দরকার। পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে, পড়ে যেতে। সেই আমাদের সামনে সরস্বতী পুজো আসছে, তো কিছু মন্ত্র দেখবে আমাদের না সেই ছোটবেলা থেকে বলে বলে ঠাকুরমশাই না বললেও আমাদের মুখস্থ থাকে। তো সেই পদান্তর অনেকটা সেই রকম, পড়তে 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 এমন হয়ে যাবে তৎসম কি তদ্ভব আমার প্রয়োজন হবে না ভাবার, সাথে সাথে আমি এই উত্তরটা ঠোঁটের ডগায় চলে এসছে, পেনের কাছে চলে এসছে। এইটা খুব জরুরি। সকলকে বলছি, আগামী দিনে ভীষণ বড় একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, ভীষণ রকম কঠিন কঠিন সব পরীক্ষা সামনে আসছে, কিন্তু সহজে সেখান থেকে যাতে আমরা আমার সাফল্যটা আমি পৌঁছে যেতে পারি, তার জন্য নিজের উপর বিশ্বাস রাখা এবং যেগুলো পড়ছি সেগুলোর ভঙ্গিমাটা খুব ইতিবাচক করাটা অত্যন্ত প্রয়োজন। ব্যাকরণের আগামী দিনে আরও ক্লাস দিয়ে আমরা আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করো, আমরা সবাই তোমাদের সাথে আছি।